ঘরের এই মাথা থেকে ওই মাথা জুড়ে শের পায়চারি করছে, চোখ মুখ চিন্তায় কাতর। লিহা শেরের এই উত্তেজনাপ্রবল চেহারা দেখে মিটমিট করে হাসছে। আরে এত নার্ভাস হচ্ছ কেন? ভাবাবির কি আছে? ভাইয়ার রুমে যেয়ে টেবিলের উপর লেটারগুলো রাখবে, তারপর সোজা চলে আসবে, সিম্পল। লিয়ার কথা শের থামলো, সরু চোখে তোরে তাকিয়ে বলল, ব্যাস এতটুকুই? তোমার কাছে সবটা এত সিম্পল মনে হচ্ছে? যদি তোমার রাক্ষস ভাইয়ের খপ্পরে পড়ি তখন? তখন আর কি, কান ধরে মিষ্টি করে সরি বলবে। তোমার বাচ্চা বাচ্চার চেহারা দেখে ভাই একদম আইসক্রিমের মতো গলে যাবে। লিয়া এতটুকু বলে শব্দ করে হাসতে লাগলো। সে এর গাল ফুলিয়ে নেয়, গলায় অভিমানের সুর টেনে বলে, আমার সাথে মজা করা হচ্ছে? আমি এত বড় এক প্রবলেমে ফিরছি, আর তুমি তা নিয়ে মজা করছো? মা, মজা কি? আমি একদম মজা করছি না। সিংহীর মতো যে লেটারগুলো রেখে আসো, আমি চললাম। আমাকে একা রেখে তুমি কোথায় চললে? বললাম না, আমার ডিপার্টমেন্টের এক ফ্রেন্ডের বার্থডে, কি ভুলে গেলে? ও, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? সে এর মন খারাপের স্বরে বলল। লিয়া আশ্বস্ত গলায় বলল, কাছের বন্ধু না হলে সত্যিই যেতাম না। যাও, তাড়াতাড়ি ফিরে এসো। তোমাকেও অল দ্য বেস্ট। লিয়া বেরিয়ে যায়। শেহের সারা দুপুর চিন্তায় বিভোর থাকে। বিকাল হতে আকাশে কালো মেঘ ভরে যায়, পৃথিবীতে আধার ঘনিয়ে আসে। আকাশের লাল আগুন জ্বলা সূর্যটা মেঘের আড়ালে কোথাও হারিয়ে যায়। আষাঢ়ের আকাশ কখনো রোদ, কখনো মেঘ। রোদ মেঘের লুকোচুরির মধ্যে ঝাপঝাপ বৃষ্টি শুরু হয়। দূর মসজিদে মাত্রই আছরের আজান পড়েছে, অথচ বাইরে দেখে মনে হচ্ছে দিনের শেষ ভাগ। সামান্য আলো কাঠিয়ে সন্ধ্যার আধার নামবে বলে সে ছোট ছোট পা ফেলে সতর্কতা অবলম্বন করে তার রাক্ষস প্রতিবেশীর রুমে পা বাড়াচ্ছে। মনে মনে পণ করে নিয়েছে, যে করেই হোক লেটারগুলো ওই রুম অবধি পৌঁছবে। দরজার সামনে ফাঁক করে পুরো রুমে চোখ বোলায়। রুমে কেউ নেই। সেই সুযোগে আলতো পায়ে রুমে ঢোকে। পুরো রুমে আধার ডাকা। ভারী ভারী পর্দার আড়াল থেকে সামান্য আলোক রশ্মি দেখা মিলেছে। এ কোনো সাধারণ রুম নয়, যেন কোনো রাজপ্রাসাদের বিলাসকক্ষ। পুরো রুম জুড়ে অভিজাত্যের ছোঁয়া। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ আসছে। সে আর ভাবলো, রাক্ষস প্রতিবেশী নিশ্চয়ই শাওয়ার নিচ্ছে। এটাই সুযোগ লেটারগুলো রাখার। বিছানার পাশে ছোট টেবিলের ওপর লেটারগুলো রেখে যেই না পেছন ঘুরবে, অমন সময় কারো শক্ত চওড়া বুকের সাথে ধাক্কা লেগে সে টেবিল উপরে পড়ে। নিজেকে সামনে তাকাতেই সে ভয় কেঁপে ওঠে। ভেজা শরীরে সাদা তাওয়াল পেঁচানো কেউ দাঁড়িয়ে, হালকা লোমেশ বুকে বিন্দু বিন্দু জলকণা, গা থেকে কেমন যেন মাতাল মাতাল মিষ্টি গন্ধ। শেহের মুখ না দেখে বলতে পারছে এটাই তার রাক্ষস প্রতিবেশী, আরহাম খান। শেহের ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। চাইবে না এই মানুষটার দিকে। এই মানুষটার মাঝে কেমন যেন এক মায়া আছে, যা মুহূর্তে মোহিত করে। আর চোখের দিকে তো একদমই তাকাবে না। গুরুজন বলে, কাউকে মায়ায় ঘায়েল করার জন্য চক্ষু হলো মুখ্য প্রহরণ। যেই মানুষটা দেখতে এত সুন্দর, না জানি তার চোখ কতটা সুন্দর হবে। শেহের ভেবেই নিল দুনিয়া উল্টে যাক, তবুও সে মানুষটার চোখের পানে তাড়বেই না। না মানে একদমই না, পড়বে না তার চোখের মায়াবী নেশায়। শেহের ভেজা কবুতরের মতো দেয়ালের সাথে লেপটালো। চোখ মুখ তখনও শক্তভাবে খিচে নিয়েছে। নিজের খুব কাছে আরামকে অনুভব করলো। আরামের ভারী ভারী উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ে মনে ভয়ঙ্কর শিহরণ তুলছে। শেহের ছোট একটা ঢোক গিলে সরে যেতে নিলে আরাম শক্ত করে তার কোমর চেপে ধরে। শক্ত গলায় বলে, চুরি করতে এসেছো মিস চাশমিশ? আরামের কথায় থতমত খায়। সে কি দেখতে চোরের মতো? এই রাক্ষসটা তাকে চোর উপাধি দিল। আর চাশমিশ কি? শেহের চশমা ঠিক করে রাগে গাল ফুলিয়ে উত্তর দিল, জি না, আমি চোর না। ভয় পাবেন না, আমি আপনার খাজনা লুট করতে আসিনি। তবে কেন এসেছো? প্রেম নিবেদন করতে? জি না তো, এই লেটারগুলো দিতে। আই নো আমি হ্যান্ডসাম, মেয়েরা আমার জন্য পাগল, তাই বলে প্রথম দেখাতেই লাভ লেটার? কেমন দেখায় না মিস চাশমিশ? ও হ্যালো, আমার এত খারাপ দিন আসেনি আপনাকে লাভ লেটার দিব। ভার্সিটিতে র্যাগিংয়ের পাল্লায় পড়ে টাস্ক স্বরূপ আপনার কাছে লেটারগুলো পৌঁছে দিতে বলেছে, তাই আমি এখানে। তাছাড়া আমার কোনো শখ নেই আপনার মুখোমুখি হওয়ার আর পিয়নের চাকরি নেওয়ার। আপনার প্রতি আমার কোনো প্রকার ইন্টারেস্ট নেই। এক নিমিষে সে সবগুলো কথা শেষ করে বড় বড় শ্বাস নিচ্ছে। রাগে মাথায় কি বলেছে সে এখনো সে বুঝতেই পারেনি। বা, দেখছি কথা বলতে জানো, মুখে বুলি ফুটেছে নাকি? আরামের গাঢ় আওয়াজে শেহের ভয় পেয়ে যায়। গলার স্বর শুনে বোঝা যাচ্ছে ভীষণ রেগে গেছে। এই মুহূর্তে জান নিয়ে পালাতে পারলেই বাঁচে। কে চাইবে এ রাক্ষসটার নৈশভোজ হতে?
শের ছোট ঢোক গিলে পাশ কেটে যেতে নিলেই আরাম খপ করে তার হাত টেনে ধরে, বিছানার মাথার সাথে চেপে ধরে। পিছনেই দেয়াল। শেহেরের হাত নিজের আঙুলের ভাঁজে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরতেই দেয়ালের ছবি টাঙানো পেন গিয়ে শেহেরের হাতে ঢোকে। শেহের ভয়ে অনুভূতি ভুলে গেছে, অজান্তেই চোখের পানিতে গাল ভিজছে। অন্যদিকে হাতের রক্ত দেয়াল বেয়ে পড়ছে। শেহের কথায় আরহামের আত্মসম্মান বোধে লেগেছে, ইগো হার্ট হয়েছে। আরাম রাগী গলায় বলল, ইন্টারেস্ট নেই মানে কি? হ্যাঁ, তোমার সব ইন্টারেস্ট আমার উপরেই থাকতে হবে। তোমার ত্রিসীমানা অন্য কারো স্থান নেই, ক্লিয়ার? আরহামের ধমকে সে আর কেঁপে ওঠে, কোনো কথা তার বোধগম্য হচ্ছে না। আরহাম আরও শক্ত করে হাত চাপতেই শেহের ব্যথায় কুঁকড়ে ওঠে, চোখ বন্ধ করে কষ্টকাতর নিঃশ্বাস ফেলছে। আরাম ভেজা হাত অনুভব করে শেরের হাত সামনে আনে, হাতের পিঠে কেটে রক্ত ভিজে আছে। আরহাম উত্তেজিত হয়ে পড়ে, অস্থির ভীতু চোখ মুখ তার। শেরকে বিছানায় বসিয়ে দ্রুত ফার্স্ট এড বক্স এনে ওষুধ লাগাতে নিলে শের ঝাড়ি মেরে হাত সরিয়ে নেয়, চিৎকার করে বলে, গরু মেরে জোতাদান করা হচ্ছে? আমার মেডিসিন চাই না। রেগে বড় বড় পা ফেলে আরহামের ঘর থেকে বেরিয়ে যায়। হুট করে কঠোর মানুষটা এমন ভীতু হওয়ার কারণ শের খুঁজে পেল না। আরহামের এমন অদ্ভুত আচরণ শেরের মনে ভয়ের দাগ কাটে। রাজপুত্রের মতো দেখতে মানুষটাকে মুহূর্তে রহস্যমানক মনে হলো। গভীর রাতে চারদিকে শুনশান নীরবতা। শের বিছানায় এলোমেলোভাবে ঘুমাচ্ছে, হাতের ব্যান্ডেজটা রক্ত ফুটে আছে। হাতে প্রচণ্ড রকম ব্যথা নিয়ে সে সন্ধ্যারাতে ঘুমিয়ে পড়েছে। শরীর খানিকটা দুর্বল লাগছে, জ্বর আসবে কি হয়তো। মনিটর স্ক্রিনে অজ্ঞাত সেই ব্যক্তি গভীর চোখে শেরকে দেখছে। তার গাঢ় বাদামি চোখের মণি অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করছে, কপাল বাড়তি চুলগুলো চোখ ছুঁয়েছে। শেহেরের ব্যথায় সে যেন গভীরভাবে ব্যথিত। ক্ষিপ্ত মুখে টলটল রক্তিম চোখে শেহের হাতের ব্যান্ডেজটা জুম করে দেখছে। কষ্ট হচ্ছে তোমার, তাই না? খুব ব্যথা? 6টা বছর নিজের চোখে চোখে রেখেছি, ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি, আর সে কিনা তোমায় এত বড় আঘাত দিল? এত বড়? এই শাস্তি ওকে পেতে হবে, কঠিন শাস্তি। তোমাকে আঘাত করা প্রত্যেকে শাস্তি পাবে, তাকেও পেতে হবে। শেষের কথাগুলো রাগে গড়গড় করে বলতে থাকে সে। বাগানের পাশে ছাই রাঙা পুরনো বাংলোটা অন্ধকার রুম থেকে শাঁসা চাবুকের ঘায়ের শব্দ আসছে, সেই সাথে কারো ব্যথায় জর্জরিত কষ্টভরা আর্তনাদ। ঘন বর্ষণের কালো রাত কাটিয়ে নতুন দিনের উদয় হয়েছে। সূর্যের উষ্ণতর ছোঁয়ায় ঝড় বৃষ্টিতে নেতিয়ে যাওয়া বিশ্ব পুনরায় মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। সোনালি আলোয় মায়া প্রজাপতি রঙিন ফুলে ফুলে পাখা চাপটাচ্ছে। চারদিকে মিষ্টি পাখিরা কিচিরমিচির করছে। বাগানের নানা রকম ফুলের ঘ্রাণে পুরো বাড়ি সুবাসিত। বাগানের মধ্যমিনিতে সোফা বিছানো। মালিয়া খানম সেখানে চা নিয়ে অধীর চোখে স্বামী আর নাতির পথ চেয়ে আছেন। আশরাফ খান জগিং শেষে মালিয়ার মুখোমুখি বসে। আশরাফ খান পেপার নিয়ে বসেছেন। পেপার খুলতেই চোখ মুখে বিষের ন্যায় তেতোবা ফুটে উঠেছে। আজকের হেডলাইন তাকে নিয়ে। গতকাল এক এতিমখানায় 50 লক্ষ টাকা অনুদান দিয়েছেন, তা নিয়ে লেখালেখি চলছে। শত গুণগান, হাজারো প্রশংসা। তিনি না চাইবার সত্ত্বেও কীভাবে যেন সবকিছু ফাঁস হয়ে যায়। এসব তার মোটেও পছন্দ না। এসব দান খয়রাত তিনি লোক দেখানোর জন্য করেন না, মূলত মন আত্মার সন্তুষ্টির জন্য করে থাকেন। দান তো এমন হওয়া উচিত, ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টের না পায়। কিন্তু আজকাল সাহায্য দান খয়রাতে মানুষ লোক দেখানো প্রবণতা বানিয়ে নিয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে আশরাফ খানের পরিবার রাজনীতির সাথে যুক্ত। দাদা বিত্তশালী ক্ষমতাবান জমিদার ছিলেন, ওনার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সুখ দুঃখে সবসময় অসহায়ের পাশে থাকা। পূর্বজদের দেখানো পথে তিনি চলেন। এ নিয়ে দুবার তিনি মন্ত্রী হলেন, সবই জনগণের ভালোবাসার দোয়ার ফলস্বরূপ। বড় ছেলে বড় বৌমা ভিনদেশে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ছোট ছেলে মানসিকভাবে খুব একটা সুস্থ নয়। ছোট বৌমা রাজনীতিতে যুক্ত, মোটামুটি ভালো একটা পদে আছেন। বাকি রইল বড় নাতি আরহাম, আশরাফ খানের শেষ বয়সের লাঠি। তাকে নিয়ে যত আশা, তিল তিল করে নিজের হাতে মানুষ করেছেন, ঠিক যেন তারই প্রতিচ্ছবি। আশরাফ খান অগাধ বিশ্বাস তার মৃত্যুর পর আরহাম বংশের নাম ধরে রাখবে। মর্নিং এক্সারসাইজ সেরে আরহাম দাদাজানের পাশে এসে বসলেন। রোজ সকালে দাদাজানের সাথে চায়ের আড্ডা না জমলে তার দিন শুরু হয় না। দুনিয়ায় এই মানুষটার উপরে সে সবচেয়ে বেশি আশ্বস্ত। গতরাতে ঘুম একটা ভালো হয়নি, মাথাটা এখনো ভার ভার হয়ে আছে। ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে আরহাম খবরের কাগজ খুলে হেডলাইন দেখে মৃদু বাঁকা হাসে। আশরাফ খান গলায় বিরক্তি স্বর টেনে বলে, আবারও এসব নিয়ে লেখালেখি শুরু হয়েছে। এরা পার্সোনাল পলিটিক্যাল মাঝে তফাৎ বোঝে না, তাদের শুধু নিউজ চাই।
চিন্তা করবে না দাদাজান, আমি সামলে নেব। তোমার উপর পূর্ণ ভরসা আছে। আর আমার দাদাজানের মধ্যে রাজনীতি সম্পর্কেও আলোচনা চলছে। আশরাফ খানের দৃষ্টি আরামের ঘাড়ের কাছে বাহুতের নিচে লালচে দাগের উপর পড়তেই ভুরু কুঁচকে আসে। শরীরে এসব কিসের দাগ? আরামের দিকে প্রশ্ন। আরহাম চায়ের কাপ ছেড়ে দাদাজানের দিকে তাকিয়ে ভাবুক স্বরে উত্তর দেয়, জানি না, গতকালে ঘুমানো অবধি ঠিকই ছিল। ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা অনুভব করি। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে অদ্ভুত বেশভূষায় পাই, সেই সাথে গায়ে চাবুকের ঘা। এসব নিয়ে তো ভাবতে হবে না, কোনো কারণে হয়েছে হয়তো। তুমি মাথা ঠান্ডা রেখে প্রপার রেস্ট নাও। পাশের থেকে মালিয়া খানম আরামের কথা কেটে বলল। আরাম এসবে তেমন গুরুত্ব দিল না। চা শেষ করে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আরামের যাওয়ার দিকে তাকিয়ে আশরাফ খান বললেন, আবারও সেই সমস্যা শুরু হয়েছে? হ্যাঁ, তুমি আশেপাশে, সে খামতু কি করে থাকবে? কে শেহের? সে এখানে? হ্যাঁ, 2 দিন হলো এসেছে। আশরাফ খানের মুখে চিন্তাভাব ফুটে ওঠে। হতাশা ভরা নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে, সে আবার মৃত্যু খেলায় নতুন রূপে মাতবে। এবার তাকে আটকানোর সাধ্য কার? শের ফ্রেশ হয়ে তড়িঘড়ি করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আজ ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়েছে। কোনোভাবে ক্লাস মিস করতে চায় না। এমন সময় দরজা কড়া নাড়ে, থেকে মিষ্টি পুরুষালী কণ্ঠ ভেসে আসে, ভিতরে আসবো মা? শের ব্যস্ত হাতে থেমে যায়। আওয়াজটা তার অপরিচিত নয়। আয়না থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকায়। হাতে একটা বক্স নিয়ে মধ্যবয়সী এক পুরুষ দাঁড়িয়ে, মায়ের দ্বিতীয় স্বামী। এর জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, আরে আঙ্কেল, আপনি ভিতরে আসেন। ডিস্টার্ব করলাম কি? হেলে দুলে ভিতরে প্রবেশ করতে করতে বললেন। সে সৌজন্য মুচকি হাসি টেনে বললে, একদমই না আঙ্কেল, আপনি এখানে জরুরি কোনো তলব কি? না, তেমন কিছু না। আসলে গত রাতে সিঙ্গাপুর থেকে ফিরেছি। তোমার জন্য কিছু গিফট এনেছিলাম, তা দিতে এসেছি। খুলে দেখো তো তোমার পছন্দ হয় কিনা। সে মুচকি হেসে গিফটগুলো নিল। একজন মানুষ হিসেবে আমার আঙ্কেল খুব ভালো। শেরকে খুব স্নেহ করে। দেখে মনে হয় না তিনি মানসিকভাবে অসুস্থ। কিন্তু তবুও শের এই মানুষটাকে ভীষণ অপছন্দ। কারণ মানুষটা তার মায়ের দ্বিতীয় স্বামী, মায়ের প্রথম ভালোবাসা। এই মানুষটার টানেই মা তাকে আর তার বাবাকে ফেলে এসেছেন। এই মানুষটা যদি তার মায়ের জীবনে না থাকতো, তাহলে বাবা মাকে নিয়ে তাদেরও একটা সুন্দর পরিবার হতো। আমান সাহেব বললেন, মা, একটা আবদার করব? জি আঙ্কেল, অবশ্যই। আমাকে কি বাবা বলে ডাকা যায় না? শেরের মুখ কালো হয়ে আসে। মৃদু স্বরে বলে, আপনি মানুষ হিসেবে খুব ভালো একজন, কিন্তু আমার বাবার জায়গায় আমি অন্য কাউকে দিতে পারবো না। সেই স্থান একান্তই তার। বাই দ্য ওয়ে, আঙ্কেল, গিফটের জন্য ধন্যবাদ। আমান সাহেব মলিন হেসে রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটার চোখের দিকে তাকালে নিজেকে বেশ অপরাধী মনে হয়। মেয়েটার জীবন এমন ছন্নছাওয়ার হওয়ার পিছনে তার অবদানও কম নয়। ব্রেকফাস্ট টেবিলে আরহাম, মালিহা, দিশা, আমান আগে থেকে বসে। সে দ্রুত পায়ে কোনোরকম টেবিলে এসে পৌঁছায়। দিশা মেয়ের এমন তড়িঘড়ি দেখে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে? এমন তড়িঘড়ি করে কোথায় যাওয়া হচ্ছে? মেয়ের কফির কাপে চুমুক দিতে দিতে বলে, ক্লাসে অলরেডি অনেক লেট হয়ে গেছে। লিয়া কই, সে যাবে না? বললো তো আজ যাবে না, কাল দেরি করে বাড়ি ফিরেছে, আসার পর থেকে মাথা ব্যথা। মায়ের কথায় শেরের মন খারাপ হয়। বলে, কি আজ ক্লাসে যাওয়া হবে না? খামোখা এত তাড়াহুড়ো করে রেডি হয়েছে? মলিন স্বরে বলল, ও আচ্ছা। মন খারাপ করছো কেন? আরহাম ওই দিকে যাচ্ছে, সাথে করে চলে যাও। আরহাম, শেরকে ভার্সিটিতে ছেড়ে আসতে তোমার কোনো সমস্যা হবে কি? না আন্টি। আরহাম খাওয়ায় মন দিয়েই গম্ভীর মুখে বলল। শের চিকন সরু চোখ আরহামের দিকে একবার তাকিয়ে মাকে বলল, প্রয়োজন নেই মা, আমি একা যেতে পারবো। এই শহরে তুমি নতুন, রাস্তাঘাট জানা নেই, একা কি করে যাবে? ডোন্ট ওয়ারি, আরাম ভার্সিটিতে ছেড়ে আসবে। মায়ের কথায় না পেরে শের চুপ হয়ে যায়। শেষ কিনা এই মানুষটার সাথে তাকে যেতে হবে? রাগে কোনো রকম ব্রেকফাস্ট চিবালো। ব্রেকফাস্ট করে দুজনেই বেরিয়ে পড়ে। দিশা মেয়েকে বিদায় জানাতে সদর দরজায় আসে। ক্ষমতার লোভে নিজের মেয়েকে আগুন দিকে ধাবিত করছো? কেমন মা তুমি? শাশুড়ির তীক্ষ্ণ গলার স্বরে দিশা ঘাড় ফিরিয়ে পিছনে তাকালেন। মুখে হাসি রেখেই বললেন, ক্ষমতার খেলায় কেউ নিষ্পাপ নয়, না আপনি না আমি। তোমার মেয়ে তো নিষ্পাপ, তাই না? তাকে কেন আগুনে ফেলছো? কোনো আগুনের কথা বলছেন আপনি? আরাম যথেষ্ট ভালো ছেলে, তাদের মাঝে যদি কোনো সম্পর্ক তৈরি হয় এতে ক্ষতি কোথায়? আর তাছাড়া আস্তে আস্তে সে সব শিখে যাবে, ঠিক যেমন আমি শিখেছি। চোখের দেখা সব সত্যি হয় না, এর আড়ালেও অনেক কিছু থাকে। সময় থাকতে সামলে যাও, পরে এমন না হয় নিজের কর্মের উপর নিজে অনুতপ্ত হও আর মেয়ের চোখে ঘৃণার পাত্র। শাশুড়ির কথাগুলো কানে না দিয়ে দিশা হনহন করে রুমের দিকে পা বাড়ায়। মালিয়া খান মৃদু স্বরে বলে, আমি যে হিংস্র আরামকে চিনি
তোমরা কেউ তাকে চিনো না। তোমার লোভের কারণে নিষ্পাপ মেয়েটাকে বিষান্ত যন্ত্রণা ভুগতে দেব না। ফাঁকা রাস্তায় গাড়িটি শাঁসা করে চলছে। আশেপাশে সবকিছু চোখের পলকে গায়েব হচ্ছে। গতরাতের বৃষ্টিস্নাত হিম শীতল হাওয়া রোদের তাপে উষ্ণ রূপ নিচ্ছেন। সূর্যের সোনালি আলো শেরের চশমার গ্লাসের উপর চকচক করছে। বাইরের উষ্ণ হাওয়া তার উষ্ণতা ছুঁয়ে দিচ্ছে। গাড়িতে পিনপড় নীরবতা। শেরের চোখ মুখ শক্ত করে যন্ত্রের ন্যায় বসে আছে। আরামের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বাইরের উষ্ণ হাওয়া তার অবদ্ধ চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, বারবার মুখের উপর পড়ছে। এদিকে আরাম প্রতি মুহূর্ত সানগ্লাসের আড়াল থেকে দেখে যাচ্ছে। শেহরের নীল ওড়নার কোনাটা নিজের হাতে মুঠোয় ব্যান্ডেজের মতো পেঁচিয়ে রেখেছে। গায়ের মিষ্টি মাতাল মাতাল ঘ্রাণটা আরামকে ঘোর লাগিয়ে টেনে নিচ্ছে। যার জন্য এত মাতোয়ারা বেখালি সে, তাকে বুঝছে? ওহ, একদমই না। চোখ মুখে দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে। রাজ্যের সব রাগ নিজের মাঝে সমাহিত করে রেখেছে। আরাম নরম স্বরে বলল, সরি। সেই কথাটা শুনেও না শোনার ভঙ্গিমা করে বসে থাকে। আরাম বেশ কিছুক্ষণ উত্তর আশা করে গলা পরিষ্কার করে বলে, হাতের ব্যথা কমেছে? এবারও কোনো উত্তর মিলল না। আরাম চটে যায়। সহজ রাস্তা না গিয়ে বাঁকাতার রাস্তায় গাড়ি নামিয়ে দ্রুত গাড়ি চালাতে থাকে। শেহের ভয়ে সিটের সাথে লেগে থাকে। চেহারা দেখে মনে হচ্ছে কান্না করে দেবে। তবুও সে আরামের সামনে মুখ খুলবে না। ভাঙবে তবু মচকাবে না। আরামও কম যায় না। আধ ঘন্টার পর 1.5 ঘন্টা ঘুরিয়ে ভার্সিটির সামনে আসে। এটা তোমার জন্য, আরাম থমথমে আওয়াজে বলে। সে নামতে যেও থেমে যায়। ভুরু কুচকে পিছনে ফিরে বলে, এটা কি? তোমার সরি গিফট। সে মুখ ফিরিয়ে গাড়ির দরজার দিকে হাত বাড়াতেই বলে, না আপনার সরি চাই, না আপনার সরি গিফট। বলে গাড়ি থেকে নামতে নিলে ওড়নায় টান পড়ে। পিছন পরে দেখে ওড়নার একটা অংশ আরামের হাতে পেঁচানো। সে এর প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আরাম বাঁকা এসে উত্তর দেয়, ওড়না তো চাই, তাই না? ক্ষুদ্র স্বরে বলে, এ কেমন অসভ্যতা? আমার ওড়না ছাড়ুন, লেট হচ্ছে। ছাড়বো না যতক্ষণ না গিফট অ্যাকসেপ্ট করছো। সিটে হেলান দিয়ে আরাম ভাবলেশীন স্বরে বলল। সে এর বেশ কিছুক্ষণ ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকে। কোনো গতি হলো না। আরামের সামনে তাকে নত হতেই হলো। গিফট বক্স হাতে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওকে ফাইন, নিয়েছি, এবার ছাড়ুন। আরাম ওড়না ছাড়তেই শেহের গাড়ি থেকে চটজলদি নেমে পড়ে। ভার্সিটির গেটের ভেতর ঢুকে গিফট খোলে। ভেতরে বড় চকলেট বক্স, আর তার উপর চিরকুটের সাথে আর্টিফিশিয়াল কাঠগোলাপ লাগানো। লেখা, তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগায় ভালো। সরি মিস চাশমিশ। চিরকুট পরে সে ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে ওঠে। নিজের দিকে চোখ বুলায়। সে আজ নীল ড্রেসে। মাথা ঘুরিয়ে মুচকে এসে কৃষ্ণ গাছের আড়াল থেকে গেটের বাইরে তাকাতেই আরামের সাথে চোখাচোখি হয়। আরাম তখনও সিটে হেলান দিয়ে বাঁকা হেসে তাকিয়ে। তবে এটাই কি বিষাক্ত প্রেমের শুরু? গতকাল পিয়ালের সাথে শেহরের পরিচয় হয়েছে। আর একদিনই ভালো সখ্যতা। ভারী মিষ্টি মেয়ে। স্বভাব চরিত্র একদম শেহরের মতোই, শুধু ধর্ম ভিন্ন। পিয়াল খ্রিস্টান ধর্মের। তার পুরো নাম পিয়াল ক্যাথলিক। যথেষ্ট ধর্মভীরু মেয়ে পিয়াল। খ্রিস্টান কমিউনিটির বাইরে খুব একটা মেলামেশা নেই তার। শেহরই তার প্রথম মুসলিম বান্ধবী। অল্প সময়ে দুজনের মধ্যে বেশ ভাব জমেছে। ক্লাস শেষে দুই সখী ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে মজার ছলে পিয়াল প্রশ্ন করে, তুমি দেখতে বেশ সুন্দরী, অনেক প্রেমিক আছে নিশ্চয়ই। এমন মেয়েকে কে না চাইবে, কে না ভালোবাসবে? প্রেম, ভালোবাসা, এটা আবার কি? শেহের উদাসীন উত্তর দিল, ইস, ভার্সিটিতে উঠেছ আর এখনো কোনো প্রেম করনি? এটাও বিশ্বাসযোগ্য? কেন, ভার্সিটিতে পড়তে কি প্রেমের সার্টিফিকেট লাগে? শেহেরের কথায় পিয়াল সামান্য হেসে উত্তর দেয়, তা লাগে না, কিন্তু বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। জীবনের এতটা বসন্ত প্রেমিন কাটালো, প্রেম ভালোবাসার পরশ কি তোমার লাগেনি? আর প্রেম ভালোবাসা, যার জীবনের প্রতিটা মুহূর্ত কারো বিষাক্ত নিঃশ্বাসে তপ্ত, অভিশাপে পূর্ণ, এমন কাউকে বসন্ত বা শীত কোনোটাই প্রেমের পরশ দেয় না। কারণ আমার কাছে ভালোবাসা আরেক নাম মৃত্যু। তাচ্ছিল্য স্বরে শেহের বলল, এমন কেন বলছো? ইজ এনিথিং রং? তোমার জীবনে কেউ আছে কি, কোনো প্রেমিক? বা অজানা এক অভিশাপ আছে? কি পাপের ফল তা জানা নেই। আড়াল থেকে প্রহর করে আমার কাছে প্রত্যেকটা মানুষ সে ছিনিয়ে নিচ্ছে। ওয়াও, ইউ মিন সাইকো? তোমার সিক্রেট লাভার? দ্যাটস গ্রেট। তোমার কাছে ব্যাপারটা যত সহজ আর সুন্দর, আমার কাছে ততটাই জটিল আর ভয়ঙ্কর। এসব সিক্রেট সাইকো লাভার গল্প উপন্যাস মুভিতে মানায়, বাস্তবে বড়ই ভয়ঙ্কর। উপন্যাসে যেমন সুন্দর রোমান্টিক মন হয়, বাস্তব জীবনে মোটেও এমন নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হোক সে ভালোবাসা।
এটা ভালোবাসা না, পাগলামো। ভালোবাসা নামক নিকৃষ্ট অভিশাপ, যা মানুষকে অদৃশ্য এক ব্রাজালে বেঁধে ফেলে, যেখানে খোলা আকাশের নিচে শ্বাস নিলেও বিষাক্ত মনে হয়। শেরের কথায় পিয়াল সামান্য ঘাবড়ালো। শের মনমরা হয়ে আছে। পিয়াল তা লক্ষ্য করে শেরের মুড ঠিক করতে কথা প্রসঙ্গ পাল্টায়। দূর থেকে নিতান গাঢ় চোখে শেরকে দেখছে, হাতে জ্বলন্ত সিগারেট। নিতান এবার চতুর্থ বর্ষে, বাসিতে তার বেশ চলে। বড় ব্যবসায়ের ছেলে কিনা। মেয়েরা তার কাছে খেলার পুতুল, কাপড় বদলানোর মতো গার্লফ্রেন্ড বদলায়। নিতানের চাহনি লক্ষ্য করে পাশ থেকে রিপন বলে, গুরু ওইদিকে চোখ দিও না, মন্ত্রীর বাড়ির লোক। মন্ত্রীর নাটটিকে ছাড় দেয়নি, এটা তো সামান্য মন্ত্রীর লোক। ফুলটার নাম কি? শেহের দিকে আগের মতো গাঢ় চোখে তাকিয়ে বলল, শেহের, শুনেছি আবরাম খানের নতুন কাছের, গতকাল নাকি পুরো ভার্সিটি থেকে শাসিয়ে গেছে। কেউ যেন মেয়েটার দিকে চোখ তুলে না তাকায়। তাই? শালা একেই সব খেতে চায়। আরাম খানের কাছের মানুষ, তাহলে তো ভালোই করে খাতির করতে হয়। যেইভাবেই হোক এই এক সপ্তাহ ভেতর মেয়েটাকে আমার বেডে চাই, হোক আপোষে নয়তো জোরে। চাই মানে চাই। আরাম খানের সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। নিতান বিচ্ছিরিভাবে হেসে বলল। সেদিনের পর কয়েকদিন কেটে গেল। আজকাল আরামকে বেশিরভাগ সময় বাড়িতে দেখা যায়। সকাল সন্ধ্যা দুজনে মুখোমুখি হচ্ছে, চোখে চোখে ভাব আদান প্রদান হচ্ছে, শুধু শব্দে প্রকাশ হতে বাকি। আজ সকাল থেকে বাড়িতে আয়োজন চলছে। দিশা আরহাম বাড়ির অন্য সদস্য আজ বাড়িতেই আছেন। লিয়াকে দেখতে পাত্রপক্ষ আসবে। পাত্র দাদাজানের পছন্দ, ছেলে দেখতে শুনতে ভালো, নাম ওয়াহিদ। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড উঁচু, বাবার হোটেল ব্যবসা, সবটাই ওয়াহিদ সামলাচ্ছে। দিশা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, যদিও সবটা কাজের লোক সামলাচ্ছে, তবু হাতে হাতে সবটা দেখিয়ে দিচ্ছে। শেহরের উপর পড়েছে গুরুদায়িত্ব লিয়াকে সাজানোর। সকাল থেকে সে নিচতলায় লিয়ার ঘরে, শাড়ি পরানো থেকে শুরু করে চুল স্ট্রেট অব্দি সবটাই তাকেই করতে হচ্ছে। তার উপর লিয়ার নার্ভাসনেস সামলানোর প্যারা তো আছে। দুপুরের মাঝামাঝি তমে পাত্রপক্ষ হাজির হয়। ওয়াহিদের বাবা মা বোন আর এক বন্ধু এসেছেন। কুশল বিনিময়টি করে হলঘরে বসে সবাই আলাপ আলোচনা করছেন। আলোচনার মুখ্য বিষয় আরহাম। এই অল্প বয়সী রাজনীতিতে এতটা পরিচিত লাভ করা আর তো চারটেখানা কথা নয়। সবাই আরামের প্রশংসার পঞ্চমুখ। আশরাফ খানের বুক চওড়া করে নাতের গুণগান শুনছেন, দম্ভে তার বুক ফুলছে। যে যাই বলুক না কেন, আরহাম তো তারই প্রতিচ্ছবি। আলোচনার মাঝে লিয়াকে আনা হয়। দুই পক্ষের দেখা দেখি পর্ব চলছে। লিয়া প্রচন্ড নার্ভাস, তাই পাশে দাঁড়িয়ে থাকা শেহরের হাত চেপে ধরে আছে। শেহর চোখের এসে শান্ত থাকতে বলল। ছেলের মা বোন লিয়াকে একের পর এক প্রশ্ন করছে। বাধ্য মেয়ের মতো লিয়া সব প্রশ্নের উত্তর দিচ্ছে। আলোচনার এক পর্যায়ে অহিদের মা শেহরকে দেখে সবার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আপনাদের সবাইকে চিনি, এর আগেও আলাপ হয়েছে, মেয়েটাকে ঠিক চিনলাম না, মেয়েটাকে আপনাদের আত্মীয়? অহিদের মায়ের প্রশ্নে পরিবেশ নীরব হয়। একে অন্যজনের দিকে চাওয়াচাওয়ি করছে, কি উত্তর দেবে বুঝতে পারছে না। সবার মুখে সংকোচবোধ দেখে সে নিজের থেকে বলল, আমি এই বাড়ির আত্মীয় কেউ নয়, আশ্রিতা মাত্র। শেরের উত্তরে হলঘরের পরিবেশ আগের রূপ ফেলে এলেও আরাম ভুরু কুচকালো, ক্রুদ্ধ দৃষ্টি শেহরের দিকে। শেহর বিনয়ের ভঙ্গিতে হলঘরের এক কিনারায় ঘেঁষে দাঁড়ালো, চোখ বরাবরের মতো টলমল করছে। সত্যি তো, সে বাড়ির কে, সবার মাঝে তার অস্তিত্ব কি? দিশা খানমের মেয়ের ব্যথাতুর চোখ পড়তে সময় লাগে না, ঠিক বুঝতে পারছে মেয়ের ছলছল চোখের ভাষা, পড়তে পারছে শব্দহীন অভিমানগুলো। মধ্যাহ্নভোজের জন্য সকলে একত্রে বসেছে। দিশা মালিয়া সার্ভ করছে। শেহর লিয়া দোতলার কাছে দোলনায় বসা। ডাইনিং টেবিল থেকে দোলনা সেগুন কাঠের ভারী দোলনাটা অনেকটা দৃশ্যমান। ওয়াহিদের বন্ধু রিয়াদ ডাইনিং টেবিল থেকে মুগ্ধ চোখে শেহরকে দেখছে, যেন এমন মায়াবী সুন্দরী সে দ্বিতীয়টা দেখেনি। আশেপাশে সব ভুলে শেহরকে দেখায় মগ্ন। শেহরের দিকে রিয়াদের এমন একাধারা তাকিয়ে থাকা আরামের দৃষ্টি উপেক্ষা করে না। রিয়াদের দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে প্লেটের উপর শব্দ করে কাঁটা চামচ চালাতে থাকে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শের বিড়বিড় করে গানের দু লাইন গাইল। অভিমানী মেঘের মতো শেরের মনটাও আজ বেশি অভিমানী। চোখ থই থই জলে টলটল করছে। নীল সাদা বিস্তৃত আকাশের দিকে তাকিয়ে বুকে জমে থাকা অভিমানে ভারী নিঃশ্বাস ফেলছে। দূর অজানা থেকে কালো মেঘেরা ভেসে আসছে, হয়তো গভীর রাতে বর্ষণের রূপ নিয়ে পৃথিবীর বুকে ঝরঝরে নামবে। এটাই বুঝি আষাঢ়ের আকাশের বিশেষত্ব। ছাদের কিনারা ঘেঁষে শের মুখ ভার করে দাঁড়িয়ে আছে। সামান্য দূরে ছাউনির নিচে লিহা ওয়াদ গল্প করছে। বড়দের মতামতে পাত্রপাত্রীকে আলাদা আলাপ করার সুযোগ দিয়েছে।
লিয়ার জোরাজোরিতে শের আসতে হয়েছে। ওয়াহিদের সাথে তার বন্ধু রিয়াদও এসেছে। আগ বাড়িয়ে কয়েকবার শেরের সাথে কথা বলতে চেয়েছে, শের কোনো রকম এড়িয়ে গেছে। লোকটার চাহনি তার সুবিধা মনে হয়নি, তাই ছাদের কিনারায় দাঁড়িয়ে টবের থাকা ফুলের গাছগুলো ছুঁয়ে যাচ্ছে। হাই, আমি রিহাদ, ওয়াহিদের ফ্রেন্ড। আওয়াজ পেয়ে শের পিছনে ফিরে তাকায়। রিয়াদ একগাল হাসি নিয়ে উৎসাহর সাথে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। শের কুঞ্চিত ভুরু শটান করে ঠোঁটে জোরপোকা হাসি টেনে বলল, হ্যালো, আমি শের। রিয়াদের বাড়ন্ত হাত রিয়াদ গুটিয়ে নেয়। শের পাশ কেটে যেতে নিলে রিয়াদ প্রশ্ন ছুড়ে, আপনি কি সবসময় কম কথা বলেন, নাকি আমার সাথে কথা বলতে চাইছেন না? রিয়াদের কথা শের থেমে যায়। পিছন ফিরে সৌজন্যমূলক হাসি টেনে বলে, এমন কিছু না আসলে। থাক, কিছু বলতে হবে না। জানি মিথ্যা বলবেন, আর সুন্দরীদের মুখে মিথ্যা বড্ড বেমানান। আপনি কি জানেন আপনার চোখে অদ্ভুত এক মায়া আছে, যাকে মন ভরে দেখবেন সেই মোহিত হবে। মাখন দেওয়া হচ্ছে? শের ফিক করে এসে বলল, হুম, একদম না, সত্যিটা বললাম। কেন, এর আগে কেউ আপনাকে বলেনি? এমন কিছু থাকলে তো বলবে। তাহলে কেউ হয়তো আপনার গভীর চোখের দিকে চাইবার সাহসই করেনি। কে চাইবে মায়ায় মোহিত হয়ে নিজের সর্বনাশ ডাকতে? শের আবার শব্দ করে হাসে। হাসির স্বর টেনে বলে, আপনি তো ভারী মজার মানুষ। এত মিথ্যা প্রশংসা কি করে করেন বলুন তো? মিথ্যা না সুন্দরী, ইহা আমার মনের কথা। এই মুহূর্তে কোনো কবি উপস্থিত থাকলে আপনার সৌন্দর্য বর্ণনা করে অনর্গল কয়েক পাতা কবিতা লিখে ফেলতো। তবে আমি এক্ষেত্রে চেষ্টা করে দেখতে পারি। সুন্দরী তোমার তীর ও হাত। রিয়াদের কবিতার ছলে শেরে হাত ধরতে চাইলে সে এর হাত পিছিয়ে সরিয়ে নেয়। ফলস্বরূপ হাত গিয়ে পেছনের ক্যাকটাসে কাটার ওপর পড়ে। কাটায় হাতের আঘাত লাগায়, ব্যান্ডেজে আরও রক্ত ভিজে যায়। রিয়াদ তড়িঘড়ি করে শেরের হাত ধরে মলিন স্বরে বলে, সরি, আমার জন্য এমনটা হলো। আসলে শের হাত ছাড়িয়ে স্বাভাবিক স্বরে বলে, ইটস ওকে, দোষটা আমার ছিল। সিঁড়ির চিলেকোঠার উপর কাচের ঘরের জানলার আড়াল থেকে কারো রক্তিম দৃষ্টি তাদের পর্যবেক্ষণ করছে। গাঢ় বাদামে চোখ জোড়া রক্ত লাল রূপ নিয়েছে। মুষ্টিবদ্ধ কাচের গ্লাসটা হাতে চূর্ণবির্ণ হয়ে টপ টপ করে রক্ত ঝরছে। ক্রোধে গর্জন করে বলল, এর ফল ভয়ঙ্কর হবে। লিয়াকে ওয়াহিদের পরিবারের ভীষণ পছন্দ হয়েছে। সামনের শুক্রবার আয়াতের দিন ঠিক করেছে। হাসি হাসি মুখ নিয়ে সন্ধ্যা নামার পূর্বেই ওয়াহিদরা বিদায় নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের বের হওয়ার খানিক বাদেই আরাম জরুরি তলবে বের হয়। সন্ধ্যা পেরিয়ে শহর বুকে রাত নামতে ফিরে আসে। ঘড়িতে তখন ঠিকঠাক 10টা। ওয়াহিদদের বাড়ি থেকে ফোন আসছে। ওয়াহিদের বাবা জানান, ঘন্টা দুয়েক আগে ওয়াহিদের বন্ধু রিয়াদের মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। বাঁচা মরা নিয়ে সন্দেহ, লাইফ সাপোর্টে আছে। ওয়াহিদ ভীষণ ভেঙে পড়েছে। আগদের দিন পিছানোর জন্য আবেদন করেছে। খবর পেয়ে শেরের মন খারাপ হয়। মনে কোথাও কু ডাকছে। ডিয়ার শের রুমে আসতেই ফোনের মেসেজের টুন বেজে ওঠে। অপরিচিত নাম্বার থেকে শের ভয়ে কেঁপে ওঠে। কাপা কাপ হাতে মেসেজ ওপেন করতে দেখে, তোমার হাত ছোঁয়ার দুঃসাহস করছে। শাস্তি তো পাওয়ারই ছিল, তাই না? ভয় নেই, জানে মারেনি। এমন অবস্থা করেছি যেন কোনোদিন উঠে দাঁড়াতে না পারে। তোমার দিকে বাড়ন্ত প্রত্যেকটা হাত এভাবে ঝরে পড়বে। শের ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ফোনটা মাটিতে পড়ে যায়। সে কি এই বাড়িতে অব্দি পৌঁছে গেছে? তবে কি এই বাড়িতেই তার বসবাস? পৃথিবী ঘন আঁধারে তলিয়ে। বাইরে ঝড়ো শীতল হাওয়া বইছে। আকাশ ভেঙে ঘন বর্ষণ নামছে। জানালার পাট্টাগুলো বাতাসের সঙ্গে পাল্লা ধরে অনবরত বিদ্যুৎ চমকানোর মতো বিকট শব্দ করে যাচ্ছে। গভীর রাত। ঘড়ি অনেক আগেই 12টার ঘর পাড়ি দিয়েছে। পুরো বাড়ি ঘুমে তলিয়ে। বাহিরের সাথে কোনো অসঙ্গতি যুক্ত করে ঘরটাও ঘুটঘুটে আঁধার তলিয়ে। আরাম শেরের রুমের সামনে দাঁড়িয়েছে। ভেতর থেকে ডুকরে কান্নার আওয়াজ আসছে। দরজা উপাস থেকে লক করা। কয়েকবার ডাকার পরেও ভিতর থেকে কোনো প্রকার সাড়া শব্দ মেলেনি। অনবরত কান্নার স্বর ভেসে আসছে। সে নিজের কোনো ক্ষতি করে বসলো না তো? আরাম বিচলিত হয়ে পড়ে। দ্রুত পায়ে নিজের ঘরে ছুটে যায়। চাবি এনে দরজা খুলে তরি ঢুকতেই বুকের বাঁ পাশ কামড়ে ওঠে। দরজা খুলে ঘুটঘুটে অন্ধকারে এক কোণে থেকে মেয়েলি কান্নার আওয়াজ ভেসে আসছে। আরাম কান্নার আওয়াজ অনুসরণ করে সেদিকটায় পা বাড়ায়। বিছানার পাশে আসতে সে থেমে যায়। দেওয়ালের সাথে মুখ গুজে শের কাঁপছে। কাঁধে হাত রাখতেই শের ভয়ে চিৎকার করে ওঠে। কান্নারত স্বরে বলেন, মারবেন না আমাকে, আমাকে ছেড়ে দিন। আমি মুক্তি চাই, আমি বাঁচতে চাই, আমাকে মুক্তি দিন। পাগলের মতো প্রলাপ করছে। আরাম শেরের গাল চেপে আশ্বস্ত স্বরে বলল, আমি আরাম। শের, শান্ত হও। এই দেখো, এখানে কেউ নেই, আমি ছাড়া কেউ নেই, দেখো। শেরের কান্না থামলেও চোখের পানি বাদ মানছে না।
ঝর্ণাধারার মতো অনবরত বেহিসেবে ঝরে যাচ্ছে। আরাম এক হাতে শেরকে জড়িয়ে অন্য হাতে বেডসাইডে ল্যাম্প জ্বালায়। শের কাথর চোখে আরহামকে চোখে চোখ রাখে, মুহূর্তের জন্য থমকে যায়। এই প্রথমবার আরামের সাথে তার চোখাচোখি। অদ্ভুত রহস্যময় সেই বাদামি চোখের মণি, সেই হিংস্র ভাষাহীন চোখ। শেহের সাথে সাথে আরামের বুকে ধাক্কা দিয়ে ছিটকে সরে যায়। বিছানার পায়ার সাথে লেপ্টে চিৎকার করে বলে, ছুবেন না আমাকে, একদম ছুবেন না। আপনি খুনি, সবাইকে মেরেছেন, এখন আমাকে মারতে এসেছেন। দূরে যান আমার থেকে, দূরে যান। চিৎকারে ফেটে পড়ে। শের পাগলের মতো বিলাপ করছে, রাগে জিতে নিজের শরীরে খামচি দিয়ে আঘাত করছে। আরহাম কাছে আসতে চাইলে আরও জোরে চিৎকার করে কান্না করতে লাগে। শের গ্লাস ভেঙে নিজের শরীরে আঘাত করতে চাইলে আরহাম ছুটে এসে তাকে আটকায়। জোর করে নিজের বুকের সাথে মিশিয়ে ক্ষান্ত করার চেষ্টা করে বলে, আমি তোমাকে খুন করতে চাইবো কেন? আমি আরহাম, তোমার রাগী রাক্ষস। একবার তাকাও আমার দিকে। সে নিজের চোখে আরামের দিকে তাকায়। চেহারা কি হাল! মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মুখ জীর্ণশীর্ণ হয়ে গেছে। মুখের সেই উজ্জ্বলতার চকমক ভাবটা কোথাও হারিয়ে গেছে। চোখগুলো ভাষাহীন, নিবু নিবু হয়ে আছে। গা থেকে আগুনের তাপ বের হচ্ছে। জ্বর এসেছে কি? দ্রুত শেরকে কুলে তুলে নেয়। বিছানায় শুয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগে। শেরের এমন হালে আরাম দিশেহারা হয়ে পড়ে। খামচিতে ছিন্ন হয়ে যাওয়া হাতে মেডিসিন লাগিয়ে দেয়। শের ভাবলেশীন চোখে আরামের দিকে তাকিয়ে আছে। বিছানার পাশে বসে আরাম শেরের কপালে জলপট্টি দিচ্ছে। বাইরের বৃষ্টি গতি বেড়েছে। পুরো এলাকা জুড়ে জনশূন্য পিনপন নীরবতা। বৃষ্টির ঝনঝন শব্দ ভাসছে, যেন নর্তকীর ভারী গুরুঙ্গুর পায়ে দিয়ে দূরে কোথাও মনের উল্লাসে নৃত্য করছে। নিভু নিভু হলুদ আলোয় পুরো ঘর মাখামাখি। জানালার কাছে বৃষ্টির বড় বড় ফোঁটা ছুঁয়েছে। মাতাল মাতাল পরিবেশ, নেশাপ্রবণ হাওয়া। শেরের ফ্যাঁসফেঁসে শুকনো ঠোঁটজোড়া আরহামকে গভীর ঘুরে টানছে। ঘুমকাতর শের গভীর ঘুমে তলিয়ে যায়। তার লতানো মেঘবরণ চুলগুলো কপাল ছোঁয়ার সাহস করেও বারবার পিছুপা হচ্ছে। আরাম নেশাকাতর মাতাল চোখে তার ঘুমপড়িকে দেখছে। পৃথিবীর সকল মোহমায়া কি এই মুখখানা সীমাবদ্ধ? এই কেমন সম্মোহন! এই মুখ, এই চোখ, এই ঠোঁট, এই হাসি তাকে এতটা কেন টানে? কেন এই ভয়ঙ্কর আসক্তি? মেয়েটা তাকে পাগল করে ছাড়বে কি? আরাম নিচু হয়ে শেরের চুলের ভাঁজে হাত রাখে। গায়ে মিষ্টি ঘ্রাণটা নিজের মাঝে শক্তভাবে সমাহিত করে। ঘুমন্ত শেরের আঙুলের ভাঁজে নিজের আঙুল গুজে আর চোখে তাকে ফিসফিসিয়ে বলে, আমার এই রূপ কোনোদিন তোমার সামনে আসবে না। এভাবেই আড়াল থেকে তোমার প্রতি বাড়ন্ত প্রত্যেকটা হাত শেষ করব। হৃদয়ের রানী, আমার হুর, তোমার পানে আমি ব্যতীত কারো নজর পড়ুক তা আমি সহ্য করব না। তুমি আমার, তোমাকে ছোঁয়ার, তোমার রূপে মোহিত হওয়ার অধিকারটাও শুধু আমার। তোমার এই রং রূপ সব কিছুর উপর কেবল আমার রাজত্ব। অদৃশ্য মায়াজালের এই বিষাক্ত প্রেমের দুনিয়ায় তুমি নিজ ইচ্ছা ধরা দিলেও এখনকার সব আমার ইচ্ছাধীন। আরামের চোখের মনি অনবরত ছটফট করছে, চোখে অদ্ভুত এক উত্তেজনা। এ যেন আরাম নয়, তার মাঝে বসবাসরত অন্য কোনো এক সত্তা, যার চোখে হিংস্রতার ছোঁয়া, খুনের নেশায় বিভোর। ঠোঁটের কোণায় রহস্যের হাসি। শহর জুড়ে নতুন দিনের আলো ফুটেছে। ঘুটঘুটে আধার কালো বৃষ্টি ঝরা রাত কাটিয়ে অরুণ দিনের বার্তা নিয়ে এসেছে। শেষ রাতের দিকে শেরের জ্বর নেমেছে। শরীর এখনও অনেকটা দুর্বল। পাশ ফিরতেই মচমচ করে উঠছে। সে নিজের সাথে এক প্রকার জোর করে চোখ খুলে তাকালো। মাথা উঁচু করতেই থমথমুক্ত হয়ে গেল। বিছানার কোণ ঘেঁষে আরাম বসে, এখনও রাতের সেই বেশভূষা, গায়ে ফিনফিনে সাদা গেঞ্জি, হাতটা কুনোয় অবধি ওঠানো, রক্তিম ফোলা ফোলা চোখ। সারা রাত জেগে থাকার কারণে হয়তো জানালা ভেদ করে সোনালি আলো কোনাকুনিভাবে মুখের ওপর পড়ায় ব্রাউনি দাড়িগুলো হাইলাইট করছে। চেহারার ফর্সা ভাবটা আরও বেশি জলজল করছে। মনে এক তীব্র বেহায়া ইচ্ছে জাগ্রত হলো। ওনার মুখখানা একটা আদরে হাত বুলিয়ে দিবে কি? আরামের গভীর চোখের চাহনিতে তার চোখের চাহনি ধাক্কা লাগতেই শেরের হাত বাড়ন্ত হাতটা গুটিয়ে নিল। নিজের কাজের জন্য লজ্জাবোধ করলো। চোখ নামিয়ে থতমত গলায় বলল, সরি, আপনাকে খামোখা রাত জেগে এতটা কষ্ট করতে হলো। আমি সত্যি ভীষণ অনুতপ্ত। শেরের গলার স্বর আরামের ধ্যান ফেরালো। নরম স্বরে বলল, ব্যাপার না, ইটস ওকে। মা বা অন্য কাউকে ডাকলে পারতেন, শুধু শুধু আমার জন্য নির্ঘুম রাত কাটালেন। আমি নিজের ইচ্ছেই থাকতে চেয়েছি। তা কেন? শেরের ঝটপট প্রশ্ন। যদিও সে এমনটা বদলে যায়নি, মুখ থেকে অটোমেটিক বেরিয়ে গেছে। আরাম উত্তর দিল না, উল্টো প্রশ্ন ছুড়ল, এখন কেমন লাগছে? জি বেটার।
হালকা আওয়াজে বলল, গুড, নিজের খেয়াল রাখবে। আর হ্যাঁ, আজ ক্লাসে যাওয়ার দরকার নেই, পুরো দিন বেড রেস্ট থাকবে। শের বাধ্য মেয়ের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরাম শেরের কপালে টুক করে একটা চুমু দিয়ে উঠে পড়ে। শের আরহামের যাওয়ার দিকে তাকিয়ে গোল গোল চোখে করে উঁচু স্বরে বলল, ধন্যবাদ। আরাম থামলো, সামনের দিকে ফিরে দুষ্ট এসে বলল, কেন, চুমুর জন্য? সে লজ্জার চোখ মুখ ছোট করে নিল, জিভ কেটে বলল, না, মানে কাল রাতের জন্য ধন্যবাদ। আরাম উত্তর দিল না, বাঁকা এসে রুম থেকে বেরিয়ে যায়। শের বড় এক নিঃশ্বাস নিয়ে বিছানায় ধপ করে গা এলিয়ে দিল। অনবরত চোখ খুলছে আর বন্ধ করছে। এই কেমন অনুভূতি, বিদ্যুতের মতো? এত গভীর কেন, এত ভয়ঙ্কর? এখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি নিঃশ্বাস আটকে মারা যাবে। কারো ছোঁয়া কি এ করে এতটা ভয়ঙ্কর হয়? উফ, মানুষটা এমন ভয়ঙ্কর কেন? সেদিন পুরো দিন আনান আনাফের সাথে খেলে বসে কাটে। আনান আনাফ শেরের জমজ ভাই, ক্লাস 4-এ পড়ে। বাড়িতে অবসর সময়টা তাদের সাথে হেসে খেলে পাল করে। সেদিনের পর থেকে শেরের জীবনে বড় এক পরিবর্তন আসে। শেরের অস্তিত্বহীন ভালোবাসাহীন জীবনে আরহামের বাড়ন্ত হাত, কাঠফোটা রোদে এক চিলতে বৃষ্টি, মায়া পরোয়া ভালোবাসা, এসব থেকে বরাবরই শের বঞ্চিত ছিল। না পুরোপুরি বাবার আদর পেয়েছে, না মায়ের। দাদি একার আদর ভালোবাসার শাসনে বড় হয়েছে। দীর্ঘ 6 মাস হলো সে আদর থেকেও বঞ্চিত। এর মাঝে আরহামের তার প্রতি ভালোবাসা ছোঁয়া সুখের বৃষ্টির মতো। আস্তে আস্তে শের আরামের প্রতি দুর্বল হচ্ছে। কোনো এক পিছুটান বারবার তাকে আরামের সামনে দাঁড় করায়। আরামের চোখের আড়াল হলেই মনের কোণে বেকুলতা বাড়ে। যে রাজনীতি তার চোখের বালি, সেই রাজনীতি সম্পর্কে আরামের বক্তৃতা অনায়াসে ঘন্টার পর ঘন্টা শুনে। কারণে অকারণে ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে আরামের অপেক্ষার প্রহর গুনে। আরাম বাড়িতে না থাকলে তার রুমে যেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তার ভঙ্গিমা করে কথা বলে। এসব সে কেন করে সে নিজেও জানে না। শুধু এতটুকু জানে, আরামের উপস্থিতি তার ভালো লাগে। শেহরের নিষ্পাপ সহজ মনে বসন্ত প্রেমের হাওয়া চলছে। এই প্রেম তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে সে কি আদৌ তা জানে? 4-5 দিন কেটে গেছে। লিয়া শেহরকে ভার্সিটির গেট অব্দি ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে ওয়াহাদির সাথে দেখা করতে বেরিয়েছে। সামনের সপ্তাহে আক্তের তারিখ পড়েছে। এর মাঝে দুজন দুজনকে ভালোভাবে জেনে নেওয়া ভালো। শেহর আজ সকাল সকাল ক্লাসে এসেছে, সামনে এক্সাম। এমনিতেই অনেকগুলো লেকচার মিস করেছে। আজ সব পিএলএর থেকে নোট করে নেবে। ক্লাসে এখন অবধি তেমন কেউ আসেনি, হাতে কোনো 2-1জন দেখা যাচ্ছে। ক্লাস শুরু হতে এখনো কিছু সময় বাকি। শেহর ফার্স্ট বেঞ্চে বসে ভাবলেশীনভাবে আশেপাশে চোখ বুলাচ্ছে। এমন সময় বারান্দায় কিছু ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করতে দেখে। বাইরে থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসছে। শেহর ভুরু কুচে ক্লাসরুমের সামনে বারান্দা থেকে মাথা বের করতেই দেখে নিচে মারামারি হচ্ছে। হাতে লাঠি ছুরি দা নিয়ে বেরিয়েছে। অনেকেই আহত রক্তারক্ত অবস্থা। শেহর ভয়ে কেঁপে ওঠে। পথযাত্রী এক ছেলেকে জিজ্ঞাসা করলে ছেলেটি বলে, ভার্সিটির কমিউনিটির সভাপতি আরহাম খান হওয়ায় বিরোধী দল আক্রমণ করেছে, যাকে পাচ্ছে তাকে আহত করছে। যে যার মতো প্রাণ নিয়ে পালাচ্ছে। তারা এদিকে এসেছে, এই জায়গা নিরাপদ নয়, এখান থেকে পালাও। ছেলেটি এতটুকু বলেই সিঁড়ির দিকে ছুটে যায়। শেহর ক্লাসরুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে সিঁড়ির কাছে যেতেই কিছু লোক দাঁত ছুঁড়ে নিয়ে উপরে উঠতে দেখে। শেহর কোণঠাসা হয়ে পড়ে। কোনো দিশা না পেয়ে দ্রুত পায়ে লাইব্রেরির দিকে ছুটে যায়।